This is how it ends. The people could use a hero. Fighting is the point. He's the best show in town. সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টে। একটা সময় ছিল যখন স্পাইডারম্যান মানেই ছিল আকাশ, উঁচু উঁচু বিল্ডিং আর দোল খেতে খেতে অপরাধীদেরকে ধরে ফেলবে এমন একটা সুপার হিরো। কিন্তু যদি আমি বলি এবার স্পাইডারম্যানকে দেখা যাচ্ছে অন্ধকার, বিষণ্ণ এবং একটা ডিটেকটিভ স্টাইলে। এমন একটা পৃথিবীতে যেখানে আশা প্রায় হারিয়ে গেছে, যেখানে অপরাধীরা সহজেই শাসন করছে, আর যেখানে আমাদের নায়ক নিজেই তার অতীতের ট্রমা নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো স্পাইডার নোয়ার সিরিজ নিয়ে। এবং বিশ্বাস করুন, সনি স্পাইডারম্যান ইউনিভার্স থেকে এতদিন যে কন্টেন্ট গুলা এসেছে তার মধ্যে এটা নিঃসন্দেহে সবচেয়ে ইন্টারেস্টিং প্রজেক্ট গুলোর মধ্যে একটি। কারণ এটা না মরবিয়াস এর মতো আপনাকে হতাশ করবে, না ম্যাডাম ওয়েবের মতো বিভ্রান্ত করবে, বরং একটা আলাদা পরিচয় তৈরি করার কিন্তু চেষ্টা করেছে এখানে। তাহলে চলুন একটু বিস্তারিত আলোচনা করি ব্যাপারটা আসলে কি। প্রথমেই একটু গল্পের কথা বলি, যে গল্পটা সেট করা হয়েছে 1930-তে। 1930 নিউ ইয়র্কে, মহামন্দার একটা সময়ে একটা শহর যেখানে অপরাধ, দুর্নীতি এবং ক্ষমতার অনেক অপব্যবহার চারদিকে ছড়িয়ে পড়েছে। এইখানে স্পাইডারম্যানকে সবাই স্পাইডারম্যান নামে আসলে চিনে না, তাকে সবাই চিনে স্পাইডার নামে। আর এই চরিত্রে আছে অসাধারণ অভিনেতা নিকোলাস কেজ। তার চরিত্রটা আগের স্পাইডারম্যানদের মতো না, বরং এখানে সে ক্লান্ত, সে ভাঙা, এমনকি সে জীবনের অনেক কিছু সে হারিয়ে ফেলেছে। বিশেষ করে ভালোবাসার মানুষকে হারানোর পর সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর কখনোই স্পাইডারম্যান হিসেবে ফিরে আসবে না। তার জীবনের নতুন মন্ত্রই হচ্ছে এখন নো পাওয়ার্স নো রেসপন্সিবিলিটি। শুনতে একটু পরিচিত লাগছে, তাই না? হ্যাঁ, কারণ এটা মূল স্পাইডারম্যানের সময় আমরা যেটা দেখেছি সেটার একদম বিপরীত, যেখানে পিটার পার্কার শিখেছিল যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু সেখানে স্পাইডারম্যান নোয়া বলছে আমার কোনো দায়িত্ব নেই, এমনকি আমার কোনো শক্তিও নেই। আর এই দর্শনটাই এই সিরিজের পুরো শক্তিশালী দিক। এদিকে শহরে সিলভারম্যান নামের এক গ্যাংস্টার ধীরে ধীরে পুরো নিউ ইয়র্কের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, আর অপরদিকে রাজনীতি, ব্যবসা, অপরাধ সব জায়গায় কিন্তু সে প্রভাব খাটিয়ে চলেছে। আর যখন নতুন নতুন সুপার পাওয়ার ভিলেনদের আবির্ভাব শুরু হয়, তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখনই স্পাইডারম্যান নোয়ার সামনে আসে সবচেয়ে বড় প্রশ্ন, সে কি অতীতের ভয় ভুলে আবার নায়ক হয়ে ফিরবে, নাকি নিজের জীবন নিয়েই সে ব্যস্ত থাকবে? এখন আমরা আসি সিরিজের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর মধ্যে। প্রথমেই বলতে হবে এর ভিজুয়াল স্টাইল। বন্ধুরা, এই সিরিজটা ব্ল্যাক হোয়াইট মোডে দেখলে এক অন্যরকম অনুভূতি আপনারা পাবেন। মনে হবে যে 1930-এর কোন ডিটেকটিভ একটা সিনেমা দেখছেন। আলো ছায়ার ব্যবহার, ক্যামেরার অ্যাঙ্গেল, শহরের ডিজাইন সবকিছুতেই একটা মজার একটা ফিল রয়েছে। এবং এটাকে শুধু স্টাইলিশ না, বরং অস্বস্তিকর কিন্তু মনে হয়। হ্যাঁ, অনেক দৃশ্যে হালকা হরর ভাইবও আছে। বিশেষ করে কিছু কিছু ভিলেনের ডিজাইন সত্যি অদ্ভুত এবং ডিস্টার্বিং। যাদের মধ্যে স্যান্ডম্যানের কিছু দৃশ্য দেখে গায়ে একদম কাটা দিতে পারে, যাদের ফোবিয়া আছে বা অদ্ভুত প্যাটার্ন নিয়ে কিছু অস্বস্তি আছে, তাদের জন্য কিছু দৃশ্য বেশ অস্বস্তিকর হতে পারে। আর এখন আমরা একটু কথা বলি নিকোলাস কেজ সম্পর্কে। সত্যি বলতে এই সিরিজের প্রাণী হচ্ছে এই লোকটা। খুবই অসাধারণ একটা লোক। তিনি শুধু অভিনয় করেনি, তিনি চরিত্রটাকে সে বাঁচিয়ে তুলেছে। তার সংলাপ বলার ধরন, তার হাঁটার স্টাইল, মুখের অভিব্যক্তি, ইভেন দ্যাট সবকিছুতেই সে একটা ক্লান্ত, ভাঙা কিন্তু একটা অভিজ্ঞ মানুষের ছাপ রয়েছে। বিশেষ করে হাসপাতালের দৃশ্য এবং যেই সিনগুলো ছিল, সেই সিনগুলো ছিল খুবই খুবই অসাধারণ। অনেক সময় মনে হচ্ছে যে সে কোনো একটা অভিনয় করছে না, বরং চরিত্রটার ভিতরেই সে ঢুকে গেছে। এই ধরনের পারফরমেন্সই একটা অভিজ্ঞ অভিনেতাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে সিরিজটা নিখুঁত নয়। হ্যাঁ, কিছু সমস্যা অবশ্যই আছে। যেমন ধরুন যে আমার কাছে সবচেয়ে বড় সমস্যাটা লেগেছে এডিটিং। কারণ বর্তমান সময়ে অনেক স্টুডিওর একটা সমস্যা হচ্ছে যে সে দর্শকদেরকে এক সেকেন্ডও শান্তিতে বসতে দিতে চায় না। প্রতিনিয়ত সংলাপ, প্রতিনিয়তই তথ্য, প্রতিনিয়তই কিছু না কিছু ঘটছে এমন দেখাতে চায়। ফলে অনেক সময় চরিত্রগুলোর অনুভূতি অনুভব করার যে সুযোগটা, সেটা দর্শকরা পায় না। পুরনো নয়ের সিনেমার অন্যতম শক্তি ছিল তাদের ধীরগতি এবং পরিবেশ তৈরি করার যেটা ক্ষমতা, সেটা স্পাইডার নোয়ার মাঝে মাঝে সেই ধৈর্যটা কিন্তু হারিয়ে ফেলে। আরেকটা বিষয় হলো নিকোলাস কেজের যে স্টান্ট ডাবল আছে সেটা। যখন তিনি সাধারণ দৃশ্যে অভিনয় করছে তখন সবকিছুই অসাধারণ লাগে, কিন্তু যখন অ্যাকশন দৃশ্যে তাকে স্পষ্টই বোঝা যায় যে অন্য কেউ স্টান্ট করছে। যদিও এটা বড় কোনো সমস্যা না, তবে কিছু মুহূর্তে কানেকশনটা ভেঙে যায়।
তবে এসব দুর্বলতার সত্ত্বেও এই সিরিজটা খুবই যথেষ্ট প্রশংসার যোগ্য এবং 1930-এর যে সিনেম্যাটিক স্টাইলটা সেটা ভারসাম্যটা ভালোভাবেই তৈরি করতে পেরেছে। পাশাপাশি সাপোর্টিং কাস্টের অভিনয় কিন্তু খুব ভালো ছিল, কারণ তাদের সংলাপ, শরীরের ভাষা এবং আচরণের সেই সময়ের আবহাওয়া খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। সবশেষে যদি আপনারা প্রশ্ন করেন যে স্পাইডার নোয়া কি দেখা উচিত কিনা, তাহলে আমার উত্তর হবে অবশ্যই দেখা উচিত। আর আপনি যদি ডিটেকটিভ স্টোরি, নয়েড সিনেমা এবং সাইকোলজি ড্রামা এবং সুপার হিরো গল্প একসাথে পছন্দ করেন, তাহলে সিরিজটা অনলি ফর আপনার জন্যই বানানো হয়েছে। এটা হয়তো সবার জন্য না, কিন্তু যারা এই স্টাইলের সাথে কানেক্ট করতে পারবেন তারা খুব দারুণ উপভোগ করবেন। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালো লেগেছে নিকোলাস কেজের পারফরমেন্স। আর অনেকদিন পর এমন একটা প্রজেক্ট যেটা সোনি দিয়েছে, যেটা নিয়ে সত্যি কিন্তু আশাবাদী হওয়া যায়। আমার রেটিং এখানে 8 আউট অফ 10। তো বন্ধুরা, আপনারা কি স্পাইডার নোয়া দেখে ফেলেছেন? দেখে থাকলে কেমন লেগেছে এবং কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। কৈতুর এন্টারটেইনমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। Every mystery forms a complex web. But pull the right strand, and it's a straight line to the answer.